হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নচিত্র তোমাদের জন্য নিয়ে এসেছি আমি। তো দেখো তোমাদের জন্য যেটা এনেছি ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নচিত্র স্কুল 1 সম্পূর্ণ পাঠ তোমাদের করে দেখাবো। সম্পূর্ণ স্কুলটা পেজ 117 যে প্রথম স্কুলটা আছে তোমাদের, যে তোমরা রায় ও মার্টিন প্রশ্নচিত্র বইটা বের করে দেখবা যে প্রথম স্কুলটা আমাদের এখানে নাম দিয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এখানে আরেকটা স্কুল একসঙ্গে যুক্ত করেছে নবদ্বীপ, ঠিক আছে। এখানে বলেছে তারা সুন্দরী গার্লস হাই স্কুল, নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল, দুটো স্কুল নিয়ে এই সেটটা তৈরি করেছে। তো তোমাদের যে বইটা আছে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র, তাহলে এই বইটা তোমরা পেয়ে গেছো হাতে। তাহলে এই বইটাতে আমি যে সেটটা আছে স্কুল 1টায়, এই স্কুল 1টা করাবো তোমাদের। তো ভালো করে সব অঙ্ক আমি বুঝিয়ে দেবো, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। ক্লাস শুরু করার আগে যেটা বলবো তোমাদের, তোমরা ভিডিওতে লাইক করে দাও ভিডিওতে, এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের আমরা অঙ্কগুলো দেখে নেব। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। তো একের প্রশ্নগুলো দেখো আমাদের 1 মার্কের প্রশ্ন আছে। তা তোমরা এক একটা প্রশ্নের জন্য 1 নম্বর করে পেয়ে যাবা। তা দেখো একের একটা আমাদের কী বলছে, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো এখানে আছে 2.25 টাকা, তাই না? এত টাকা 9 টাকার শতকরা বের করতে বলেছে। তারপর এই যে টাকাটা আমাদের বলেছে 2.25 টাকা, এত টাকা 9 টাকার শতকরা বের করতে বলেছে, শতকরা। তাহলে দেখো তো এত টাকার 9 টাকার শতকরা আমরা বের করবো, কীভাবে পাওয়া যায় সেটা তোমরা এইভাবে বের করবো। দেখো এই টাকাটা উপরে রেখে দিবা, এই যে 2.25 টাকাটা উপরে থাক, আর যে 9 টাকার শতকরা বলেছে 9টা নিচে নামিয়ে দেবা। শতকরা বলেছে বলে 100 দিয়ে গুণ করে দেবা, তখনই তোমরা শতকরা পেয়ে যাবা। এখন দেখো আমরা গুণটা যদি করি, দেখো 100 দিয়ে একে যদি গুণ করি, তো এই গুণের একটা সহজ বুদ্ধি আছে যে দুটো শূন্য আছে আর দুটোর পর দশমিক, তাহলে দুটো শূন্য ভ্যানিস, দশমিক ভ্যানিস, তাহলে তোমরা উপরে পেয়ে যাবা 225/9। একবারে গুণটা করা যাবে, ঠিক আছে। কারণ দেখো আবার বলি কথাটা, এখানে দুটো শূন্য আছে, গুণের সময় এটা দিয়ে একে গুণ হবে, তাই দুটো শূন্য আমাদের ভ্যানিস হবে, আর দুটোর পর দশমিক আছে, দুটোর পর দশমিক, দুটো শূন্য, দুজনেই ভ্যানিস, শুধু আমাদের থেকে যাবে 225/9। এভাবে তোমরা গুণটা একবারে করে নিতে পারবা। তোমরা যদি গুণ যেভাবে করো সেভাবে বসে যদি গুণটা করো, তো দেখবা তোমরা 225ই পাবা, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এই সংখ্যাটা চলে আসলো এত %। একে যদি আমরা ভাগ করে দিই, উপরে যেহেতু বড় আছে, তাহলে 225 আমরা ভাগ করবো কবার, 9 দিয়ে 18, দুবার নিব, 9 দিয়ে 18। এখানে আমাদের নেমে যাবে 4, এটা নেমে যাবে 5, তাহলে আমরা 9×5 = 45 করতে পারবো। তা দেখো আমাদের হয়ে গেল অ্যান্সারটা 25%। যেহেতু শতকরা বের করতে বলেছে, তোমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবা। তা 25% দেখো আমাদের এ নাম্বার অপশানে মিলেছে, তাহলে অ্যান্সারটা তোমরা এ নাম্বার দিয়ে দেবা। দুইয়ের প্রশ্নটা দেখো আমাদের এখানে আছে ফাঁকা ঘরটা পূরণ করতে বলেছে। ফাঁকা ঘরে কত বসবে? তাহলে আমাদের এখানে আছে একটা বক্স দেওয়া আছে, ইন্টু -1 + 9 = 0। তা দেখো আমরা এক কাজ করো, তোমরা যেভাবে সমাধান করতা এক্সের মান বের করতা, এভাবে আমরা এখানে বক্সের মানটা বের করে নেব। তা দেখো বক্সের মানটা যদি বের করো তাহলে আমাদের কত হবে, বা এখানে লক্ষ্য করো এটা এক্স মনে করো, তাহলে এটাতে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস বক্স হয়ে যাবে। বক্সটাকে আমরা এক্স নিয়ে নিলাম, ধরে রাখো। আর এটা আমাদের কত ছিল, +9 = 0, বা মাইনাস বক্স সমান +9টা ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে -9 পেয়ে যাবো। এবার উভয় দিকে মাইনাস মাইনাস থাকলে কেটে দিবা, তাহলে দেখো তো বক্সের মান কত পেয়ে গেলা, বক্সের মান 9 পেয়ে গেলে না। তো তোমরা এই বক্সের জায়গায় কত বসাবা, বক্সের জায়গায় 9 বসিয়ে দিবা, তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো 3-এর অঙ্কটা আমাদের দেখো 6⁷, মানে 6-এর পাওয়ারে আছে 7 আছে। তাহলে এখান থেকে আমাদের ঘাত আর নিধান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি বলি ঘাত কত, তাহলে ঘাত, এই যে ঘাত সমান দেখো পাওয়ারে যেটা থাকবে সেটাকে ঘাত বলা হয়, তাহলে ঘাত হচ্ছে 7, আর নিধান হচ্ছে আমাদেরকে মূল সংখ্যাটা, তাই না, একে আমাদের নিধান বলা হয়। তাহলে এখানে নিধানটা হয়ে যাবে আমাদের 6, তাহলে ঘাত হয়ে গেল 7 আর নিধান হয়ে গেল 6। তো এটা আমাদের অ্যান্সার। এভাবে তোমরা ঘাত এবং নিধান বের করতে পারবা। আবার বলে দিই পাওয়ারটাকে কিন্তু ঘাত বলা হয়, তাই না, যেটা ঘাত সেটাই পাওয়ার। তো এটা যদি আমাদের ঘাত হয়ে যায় তার নিধান হয়ে যাবে আমাদের মূল সংখ্যাটা, মূল সংখ্যাটাকে নিধান বলা হয়, ঠিক আছে। নিধান বলতে পারো, একে মূল সংখ্যা বলতে পারো। তাহলে এইভাবে আমরা ঘাত বলে দেবো 7 আর নিধান বলে দেবো আমরা 6। 4-এর প্রশ্নটা দেখো আমাদের 16 × 16 এই যে আছে আমাদের 3টি 16-এর গুণফল। তো এটাকে আমাদের কী করতে বলেছে, 2-এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে। তো আমরা 2-এর ঘাত আকারে প্রকাশ করব।
তার জন্য আমাদের কী করতে হবে, 16কে যদি আমরা লসাগু করি তো তোমরা দেখবা 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টা 2 পাবা। একইভাবে এই 16টাকে যে লসাগু ভেঙে দাও 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টা 2 পাবা। একইভাবে এই 16টাকে লসাগু করো 2 গুণিত 2 গুণিত 2, এখানেও 4টা 2 পেয়ে যাবো। কারণ দেখো 4টা 2 এর গুণফল কিন্তু 16 হয়, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16। তাহলে এভাবে করে তোমরা ভেঙে নিবাল। এটা কিন্তু আমরা লসাগু করে পেয়েছি, লসাগু করলেই তোমরা বুঝতে পারবা যে 16কে লসাগু করে 4টা 2 আসছে। এখন দেখো 4টা 2 বলতে 2 এর মাথায় তোমরা 4 লিখতে পারবা। এখানেও 4টা 2 আছে, তাই 2 এর পাওয়ারে 4। এখানেও 4টা 2 আছে, তাই 2 এর পাওয়ারে মানে ঘাত যেটাকে বলা হয় পাওয়ার, তাই 2 এর পাওয়ারে 4 এভাবে বসিয়ে দিবা। এখন দেখো আমরা জানি যে মূল সংখ্যা যদি সমান হয় তা পাওয়ারগুলো যোগ হবে। তাহলে একটা মূল সংখ্যা রেখে দিবা আর পাওয়ারগুলো যোগ করে দাও, 4 যোগ 4 যোগ 4, এখন 2 থেকে গেল। আর 4 4 যোগ করে 4 4 8, 8 4 12, তাহলে পাওয়ারে আমাদের 12 হয়ে গেল। পাওয়ার যেটাকে আমরা ঘাত বলবো, আর মূল সংখ্যা যেটাকে নিধান বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 2 এর পাওয়ারে 12, যাকে বলা হয় 2 টু দি পাওয়ার 12 এরকম বলা হয়। আমরা 2 এর পাওয়ারে 12 এভাবে বলে দেবো, তো এটা আমাদের অ্যান্সার। 5এরটা দেখো আমাদের একটা অনুপাত দেওয়া আছে, তাই বলেছে এই অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এই যে 15 PQ = 21 Q আছে, তো এটাকে আমাদের কী করতে হবে, লঘিষ্ঠ করতে হবে। তো দেখো লঘিষ্ঠ কী করে করবা তোমরা প্রথমে বাই করে নিতে পারো, অনুপাতকে বাই লেখা যায়। তাহলে 15 PQ বাই, দেখো অনুপাত আছে না, বাই করে নিবা। আর এদিকে 21 Q, এখন তোমরা কাটাকাটি করো, Q আর Q কেটে দাও উপর নিচ। আর এদিকে 3 দিয়ে কাটাকাটি করলে পরে 3 7 21 আর 3 5 15, তাহলে উপরে কত থেকে গেল, উপরে থেকে গেল 5P আর নিচে থাকলো 7। আবার এটাকে অনুপাতে করে নাও, তাহলে এখানে তোমরা অনুপাতে করলে 5P = 7 করতে পারবা, এটা আমাদের P আছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 5P = দেখো অনুপাতকে = বলতে পারবা সংক্ষেপে, তাহলে 5P = 7, এটাই আমাদের অ্যান্সার। 6টা দেখো আমাদের বলেছে x, y, z ক্রমিক সমানুপাতি হলে, এদেরকে বলেছে ক্রমিক সমানুপাতি যদি হয় এত হলে, তো দেখো 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারবো x = y সমান y = z, এভাবে লিখবা। ঠিক আছে, এই যে দেখো প্রথম দুটোর অনুপাত সমান, তারপরে যে শেষ যে দুটো আছে শেষের দুটোর অনুপাত, মানে মাঝেরটা দেখো দুবার ফিরে আসবে। তাহলে x, y, z যদি ক্রমিক সমানুপাতি হয় তা তোমরা লিখতে পারবা x = y সমান y = z। এবার এখানে তোমরা বাই করে নাও, অনুপাতকে বাই করা যায়, তাহলে x/y আর y/z। এবার বর্গগুণ করে নাও, কোনাকুনি গুণ, এই y গুণ করলে y² হয়ে যাবে। দেখো y আর y গুণ, আর এদিকে x আর z গুণ করে হয়ে যাবে xz। তো y² সমান xz। তো দেখো তো এই সম্পর্কটা কোন অপশানে আছে, এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশানে আছে। তা তোমরা অ্যান্সার দিয়ে দেবা বি নাম্বার। 7 নম্বর প্রশ্নটা আমাদের আছে, দেখো 5 - 6x² y² + 6xy, এই যে সংখ্যামালাটা আছে এখান থেকে আমাদের s² এর সহগ বের করতে বলেছে। তা দেখো আমরা s² এর সহগটা বের করছি, তো আমরা লিখবো s² এর সহগ। দেখো s² এর সহগ বলতে s² এর পাশে যারা আছে, তো s² এর পাশে -6 আর y² আছে, তো তোমরা লিখে দিবা -6y²। ঠিক আছে, এভাবে তোমরা s² এর সহগ পেয়ে যাবে। s² এর সহগ বলতে s² বাদ দিয়ে বাকি যারা আছে এখানে এই পদে, দেখো পদ কটা আছে, 1টা 2টা 3টা, তাহলে s² আমাদের কোথায় আছে, s² আছে এই যে মধ্যের পদে। তাহলে s² এর সহগ চেয়েছে, তো s² বাদ দিয়ে দাও, বাকি থেকে গেল -6, মাইনাসটা নিতে হবে, -6 আর y², তাই s² সহগ বলে দেবো -6y², এটা আমাদের অ্যান্সার। 8এর প্রশ্নটা দেখো আমাদের একটা পাশের ছবি দেওয়া আছে, তাহলে এই ছবি থেকে আমাদের বলেছে কোণ BAC = কোণ ABC এর মান কত হবে। তাহলে আমাদের দেখো এই যে কোণ BAC আছে, তাহলে BAC মানে এই যে 50 ডিগ্রি, তাহলে এখানে BAC র জায়গায় আমরা 50 ডিগ্রি লিখতে পারবো। দেখো BAC এর মানটা 50 ডিগ্রি, আর = কোণ ABC, দেখো কোণ ABC এই মানটা বলেছে। দেখো তাহলে কোণ ABC এই মানটা কিন্তু জানা নাই, তা আমাদের এই কোণের মানটা বের করে নিতে হবে। দেখো ত্রিভুজের দুটি কোণ জানা থাকলে তুমি 3 নম্বর কোণটা পেয়ে যাবা। তাহলে কোণ ABC মানে এই কোণটাকে বোঝায়, দেখো যেটা মধ্যে থাকবে না সেটাই আমাদের কোণ, এই যে বিটা আছে, তাহলে বি কোণটা বোঝাচ্ছে এখানে, মধ্যে যদি বি আছে, তাহলে এই কোণের মান কত হবে। দেখো ত্রিভুজের ধর্ম থেকে তোমরা বলতে পারবা, ত্রিভুজের দুটি কোণ জানা আছে, তার দুটি কোণের যোগফলটা 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবা। তাহলে এই যে 180 ডিগ্রিতে মাইনাস দিব এই যে দুটি কোণ জানা আছে, মানে 50 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। এটি সরল করলে পরে আমরা পেয়ে যাবো এই কোণটা পেয়ে যাবো। তাই এখানে সরলটা করো,
180 ডিগ্রি, আর এদের যোগ করে দেখো 6 5 11, তাহলে 110 ডিগ্রি। তো এটা আমরা দেখো বিয়োগ করলে পরে কত পেয়ে যাবো, 70 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে কোণ এবিসি, এই যে কোণটা আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। আর কোণ এবিসির মান তাহলে কত পেলাম, 70 ডিগ্রি, এখানে বসিয়ে দাও 70 ডিগ্রি। এখন এটাকে লঘিষ্ঠ করে নাও। দেখো অনুপাতে তোমরা বাই করে লঘিষ্ঠ করতে পারো, আর এভাবে লঘিষ্ঠ করে নিতে পারো যে দেখো 0 ডিগ্রি আর 0 ডিগ্রি কেটে গেল, তো থেকে গেল কত, 5:7 থেকে গেল। তো অ্যান্সারটা কিন্তু আমাদের 5:7, এই দুটি কোণের অনুপাত কত, 5:7। ঠিক আছে, এভাবে তোমরা কাটাকাটি করে দিলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, অনেকে বাই করে করে, যেটা একটা অঙ্ক দেখালাম বাই করে, আর তোমরা যদি এইভাবেও কেটে দাও কোনো অসুবিধা হবে না। তাহলে অ্যান্সারটা হয়ে গেল কত, 5:7, এটাই আমাদের অ্যান্সার। এখানে লিখে দিলাম অ্যান্সার। এবার আমরা 2-এর প্রশ্নগুলো চলে আসলাম। তো 2-এর প্রশ্নগুলো আমাদের 2 মার্কের প্রশ্ন আছে। তো তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। তো দেখো কোনো আর ভয় নাই অঙ্কতে, প্রদীপ স্যার এবার চলে এসেছে তোমাদের অঙ্ক শেখাতে, খুব সহজ করে তোমাদের সব অঙ্ক বুঝিয়ে দিবে। তো সব অঙ্ক তোমরা বুঝতে পারবা, তোমরা মন দিয়ে শুধু ক্লাসগুলো দেখো। তো চলো আমরা দেখো 2-এর এক একটা আমরা করাবো। তো 2-এর একের প্রশ্নটা আমরা পড়ে নেবো আগে। কী বলছে দেখো, বলছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। আচ্ছা, এখানে আমাদের ঐকিক নিয়মের অঙ্কটা আছে। তাহলে আমরা দেখো, আমরা অঙ্কটা যদি সাজাই ঐকিক নিয়মে, তা তোমরা লিখবা 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে। তৈরি করতে ক্রোমিয়াম লাগে কত গ্রাম, এখানে 720 গ্রাম, 720 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলবো 1 কিগ্রা, ঐকিক নিয়মে 1 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে কত, তাহলে 720/6, ঐকিক নিয়মে এত গ্রাম, এটা আমাদের গ্রাম আছে। ঠিক আছে, এবার বলেছে দেখো 11 কিগ্রা, তাহলে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগবে, একদম ঐকিক নিয়ম যেভাবে করো তোমরা। তাহলে এখানে কি হবে, 720/6 ইন্টু, এটা গুণ হয়ে যাবে, 1-এ কম তো বাই হয়ে গেল, আর 11-এ বেশি হবে, তাহলে বেশিতে আমাদের কী হবে, গুণ। তাহলে 11টা আমরা এখানে গুণ করে নেবো, এত গ্রাম। এবার এটা কাটাকাটি করে নাও, 6-1-কে 6, 6 দিয়ে 12, আর 0টা বসে যাবে। তাহলে এখন 120 আর 11 গুণ করো, অ্যান্সার পেয়ে যাবে এত গ্রাম। 11 0 0, 11 দিয়ে 22 2, 11-কে 11, 11 2 13, তা 1320 গ্রাম। তাহলে আমাদের দেখো যেটা বলেছিল 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে, তা আমাদের ক্রোমিয়াম লাগবে। ঠিক আছে, তো অতএব যে লিখে দেবো ক্রোমিয়াম লাগবে কত, 1320 গ্রাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 2-এর 2 নম্বরটা দেখো, আমাদের এখানে বলছে তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে, 30%, 100-এর মধ্যে 30% ছাত্রী এসেছে। তোমার শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা 60 জন হলে আজ কতজন ছাত্রী উপস্থিত হয়েছে। দেখো তাহলে মোট ছাত্রী 60 জন, আর এসেছে ছাত্রী কত পার্সেন্ট, 30%। তাহলে কতজন ছাত্রী উপস্থিত আছে, তাহলে আমরা লিখবো ছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে আমরা লিখবো, দেখো অ্যান্সারটা পেয়ে যাব, ছাত্রী উপস্থিত হয়েছে সমান দেখো আমাদের দেখো টোটাল কতজন ছাত্রী ছিল, 60 জন। তাহলে 60 জনের উপস্থিত হয়েছে কত পার্সেন্ট, উপস্থিত হয়েছে মানে এসেছে 30%, 60 জনের 30%। তা দেখো এটাকে এভাবে ভাঙাবা, 60 গুণিত 30% বলতে 30/100, আর এখানে জনের বলেছিল, তাদের এত জন সংখ্যা। তো এটা সলভ করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা যে কতজন ছাত্রী এসেছিলো স্কুলে আজ। তাহলে 0 0 কেটে দেবা, 0 0 কেটে দাও, 6 আর 3 বাঁচলো, 6 3 18 জন। তাহলে আমাদের আজ যে ছাত্রী উপস্থিত ছিল স্কুলে কতজন, 18 জন। কতজনের মধ্যে, 60 জনের মধ্যে 18 জন। এবার দেখো 3-এর প্রশ্নটা আমাদের বলছে মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর পাবে। মিলন 6টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তা মিলন কত নম্বর পেয়েছে। তা দেখো এখানে প্রতিটি
ঠিক উত্তরের জন্য 5 নম্বর পাই, মানে একটি উত্তরের জন্য 5 নম্বর পাই। তাহলে এখানে ঠিক উত্তর দিয়েছে 6টি। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটি ঠিক উত্তরের জন্য পাই। দেখো কত পাবে? 5 নম্বর পাবে, 5 নম্বর। ঠিক আছে, একটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পাই। উত্তর কতটি ঠিক করেছিল? 6টি ঠিক করেছিল। 6টি মানে 6টি প্রশ্ন জায়গা বলে 6টি ঠিক উত্তরের জন্য পাবে। কত পাবে? এখানে 6 দিয়ে গুণ করে দাও, 6 পাচ্ছে 30 নম্বর কিন্তু পাই, তাই না? তাহলে দেখো 6টি ঠিক প্রশ্নের উত্তরের জন্য কত নম্বর পাই? মিলন 30 নম্বর পাই। এবার দেখো, এবার একটি ভুল নম্বরের জন্য -2 নম্বর পাই। এবার লিখব এবং একটি ভুল উত্তরের জন্য পাই কত পাই? -2 নম্বর। ঠিক আছে, তাহলে ভুল কতটি প্রশ্নের উত্তর করেছিল? তা 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছিল, তাহলে 4টি ভুল উত্তরের জন্য পাই কত? এই যে এখানে আছে দেখো, 4 দিয়ে গুণ হবে -2কে, তাহলে এত, তাকে যে গুণ করো দেখো এটা মাইনাস পেয়ে যাবা। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর 4 দিয়ে 8, এত নম্বর। তাহলে ভুল উত্তরের জন্য 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য -8 নম্বর পাই। এবার দেখো তাহলে মিলন মোট কত নম্বর পাই? তাহলে অতএব মিলন মোট পাই, মোট কত নম্বর পাবে? দেখো মিলন মোট পাবে এত। এই যে দেখো, তাহলে যোগ হবে। ঠিক আছে, সে 30 নম্বর পেয়েছিল ঠিক উত্তরের জন্য, প্লাস আর ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছিল -8। তাহলে এই যে এটাই সলভ করলে পরে এত নম্বর পাই, এত নম্বর। তো এটা সরল করো তো, এটা হচ্ছে 30 প্লাস মাইনাসে -8, এত নম্বর। তাহলে এটা বিয়োগ করো, এটা হবে আমাদের 22 নম্বর। তাহলে মিলন যে পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে, ঠিক করেছে ভুল করেছে, তা ঠিক ভুল বাদ দিয়ে, তাই না, সবগুলো মিলে মোট কত নম্বর পেয়েছে? 22 নম্বর পেয়েছে। এটা আমাদের অ্যান্সার হবে 22 নম্বর। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে 3টি অনুপাত দেওয়া আছে, এই 3টি অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলেছে, এবং মিশ্র অনুপাত বের করার পর তারপরে জানতে চেয়েছে অনুপাতটি যে হবে সেটা গুরু অনুপাত হবে না লঘু অনুপাত হবে না সমানুপাত হবে। তো আগে তো আমরা মিশ্র অনুপাত বের করে দেখব। তো চলো আমরা লিখব, এই যে 3টি অনুপাত লিখেছি, এত এর মিশ্র অনুপাত, তো দেখো মিশ্র অনুপাত কীভাবে পাওয়া যায় 3টি অনুপাতের। তো এই যে অনুপাতগুলি আছে, অনুপাতগুলির পূর্বপদ, দেখো প্রথমটাকে পূর্বপদ বলা হয় আর পরেরটাকে উত্তরপদ বলা হয়। তাহলে অনুপাতগুলির পূর্বপদের গুণফল, তাহলে পূর্বপদের হচ্ছে 8 গুণিত এর পূর্বপদ প্রথমটা 3 গুণিত, আর এই যে এই অনুপাতের শেষের অনুপাতের পূর্বপদ প্রথমটা 26, মানে অনুপাতগুলির প্রথম পার্টগুলো গুণফল ইজটু তারপরে শেষের পার্টগুলো মানে উত্তরপদের গুণফল। অনুপাতগুলি উত্তরপদ হচ্ছে যে দ্বিতীয়টা, তাহলে 6 গুণিত দিবা, এর দ্বিতীয়টা আবার 6 আছে গুণিত, এর দ্বিতীয়টা 13 আছে, এই যে উত্তরপদগুলির গুণফল। তাহলে এভাবে আমাদের পাওয়া যাবে মিশ্র অনুপাত। তাহলে এদের একটু সরল করে নিই, লঘিষ্ঠ হবে। দেখো এইভাবে তোমরা যে কাটাকাটি করা যায় তা তোমরা কাটাকাটি করে নিতে পারো। তো চলো আমরা কাটাকাটি করে নিই। দেখো এখানে আমরা করব, এই যে দেখো 3 2 এ 6, দেখো এভাবে কাটাকাটি করে দিলাম। আর কাটাকাটি তোমরা এভাবে করতে পারো, এই যে এটা 2 4 এ 8, এবার 2 দিয়ে করতে পারো, দেখো 2 2 এ 4 আর 2 3 এ 6। ঠিক আছে, এবার এই যে 13 আর 26-এ 13 কে 13 আর 13 দিয়ে 26। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কে থাকলো? এখানে 2 × 2 থেকে গেল ইজটু, আর এদিকে কে থাকলো? 3 × 1 থেকে গেল। তো এদের গুণ করে নাও, এটা 4:3, 4:3 পেয়ে গেলাম। এবার জানতে চেয়েছে এই অনুপাতটা কী ধরনের অনুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত না সমানুপাত। আচ্ছা, এটাকে আমরা গুরু অনুপাত বলবো, তাই না? তাহলে এখানে আমরা গুরু অনুপাত কেন বলবো? কারণ দেখো অনুপাতটার প্রথম যে আছে পূর্বপদটা বড়, তাই না? পূর্বপদ বড় আর উত্তরপদ ছোট, তার জন্য এই অনুপাতটাকে কী বলবো? গুরু অনুপাত। তাহলে এই অনুপাতটি হয়ে যাবে আমাদের গুরু। ঠিক আছে, গুরু অনুপাত। তাহলে এখানে কেন হলো কারণটা তোমাদের বলে দিই, যেহেতু
এখানে পূর্বপদ যে আছে পূর্বপদ কত আছে এখানে 4, ঠিক আছে, পূর্বপদ 4, এটা কিন্তু বড় কার চেয়ে, উত্তরপদের চেয়ে। উত্তরপদ কত 3, ঠিক আছে। এই কারণের জন্য আমরা এটাকে গুরু অনুপাত বললাম। প্রথমটা যদি বড় হয়, সহজ কথায় প্রথমটা বড় হলেই আমরা বলে দেবো এই অনুপাতটা গুরু অনুপাত। আর লঘু অনুপাত প্রথমটা যদি ছোট হতো তো লঘু অনুপাত। আর সমানুপাত কখন হয়, যখন দুটোই সমান চলে আসবে, এই দুটো মান যদি সমান চলে আসে মানে 1:1 হয়ে যাবে, তখন ওটাকে আমরা বলবো সমানুপাত। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসলো, দেখো মিশ্র অনুপাত বের করতে বলেছিল, এটা আমাদের মিশ্র অনুপাত। আর এই মিশ্র অনুপাতটি আমরা পেয়ে গেলাম গুরু অনুপাত। আর 5 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতি রয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যাটি যথাক্রমে 8 এবং 4.5 হলে মধ্য সমানুপাতিটি কত হবে। আমাদের মধ্য সমানুপাতিটি বের করতে বলেছে। তো আমাদের কী করতে হবে, প্রথমে ধরে নিব মধ্য সমানুপাতি x। তো আমরা লিখব ধরি মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতিকে আমরা x ধরে নিলাম। তা দেখো তো 3টি যে সংখ্যা আছে, প্রথমটা আছে 8 আর মধ্যেটাতে x ধরে নিলাম, আর তৃতীয়টা বলেছে 4.5। তাহলে এভাবে 3টি সংখ্যা কী আছে, ক্রমিক বলে দিয়েছে, ক্রমিক, ঠিক আছে, ক্রমিক। তো 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে। তো 3টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে দেখো তো এইভাবে লিখতে পারবো। এর আগের একটা অঙ্ক করলাম আমরা। তো 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারবো 8:x সমান x 4.5, ঠিক আছে। 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে পরে 8:x সমান x 4.5, মানে মাঝের সংখ্যাটা দুবার ফিরে আসবে। এবার এখান থেকে বাই করে নাও, এক্সের মানটা বের করে নিতে হবে। এখানে আমরা বাই করে নিলাম। এখন বর্জ্য গুণ করো, x গুণ করলে s², আর এটা আমরা 8 গুণিত 4.5, এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এবার দেখো তো এখানে আমরা একটু সরল করব। তো এটা যদি আমরা সরল করি, দেখো তো আমরা এই যে দেখো, আচ্ছা আমরা এক কাজ করি, গুণ করে নিই, s² সমান এটা যদি গুণ করো তো 8 × 5 = 40, আর 8 × 4 = 32, আর ওদিকে 4 = 36, আর একটা দশমিক ছিল। তো এইভাবে আমরা, তা দেখো আমরা কত পাচ্ছি, তাহলে s² সমান আমরা পাচ্ছি 36, কারণ দশমিকের ডান দিকে শূন্যের দাম নাই, তা দশমিক শূন্য আমরা ভ্যানিশ করে দিলাম না। তাহলে s² সমান 36, তাহলে x সমান কত হবে, +-√36 হয়। তাহলে x এর মান পেয়ে গেলাম +-36 বর্গমূল 6 পেয়ে যাবে, কারণ 6 × 6 = 36, তাহলে আমরা 36 বর্গমূলটা 6 করে দেবো। তা দেখো x এর মান পেয়ে গেছে। তাহলে অতএব মধ্য সমানুপাতিটা লিখে নেব। তাহলে মধ্য সমানুপাতি পেলাম আমরা +-6, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের আছে, একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে, মালায় আরও 5টি জবা ফুল যোগ করা হলে জবা ও গাঁদা ফুলের সংখ্যা অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, এখানে জবা ফুল আছে মালায় কটা, আমাদের দেখো জবা ফুল আছে কটা, 45টি। আর গাঁদা ফুল আছে, তাহলে গাঁদা ফুল কটা আছে, 60টি আছে মালায়, ঠিক আছে। এবার দেখো আরও 5টি জবা ফুল যোগ করবে, তাহলে আরও 5টি জবা ফুল, ঠিক আছে, জবা ফুল যোগ করা হলে এখন মালায় জবা ফুল থাকবে। দেখো আগে জবা ফুল ছিল 45টা, এখন 5টা বেড়ে গেল, টোটাল কত হয়ে যাবে, 50টি, এতটি হয়ে যাবে জবা ফুল। তাহলে এখন জবা এবং গাঁদা ফুলের সংখ্যা অনুপাত কত হবে, তাহলে অতএব জবা ও
গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত হবে অনুপাতটা? ঠিক আছে, তাহলে আমাদের জবা ফুল পেলাম 50টা আর গাঁদা ফুল ছিল 60টা। দেখো এখানে 0 0 ভ্যানিশ করতে পারবা, তাহলে আমরা পেয়ে গেলাম 5:6। তো এটা আমাদের অ্যান্সার। জবা ও গাঁদা ফুলের যে সংখ্যার অনুপাত বের করতে বলেছিল সেটা কত পেলাম? 5:6 পেয়ে গেলাম। তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 3-এর প্রশ্নগুলো চলে আসলাম। তো 3-এর 1-এর প্রশ্নটা আমাদের মান নির্ণয় করতে বলেছে, আমাদের সূচকের অঙ্ক আছে এটা। তো দেখো আমাদের আছে 10-এর পাওয়ারে 3 গুণিত 4-এর পাওয়ারে 4, 10-এর পাওয়ারে 4 আছে, আর এখানে আছে বাই 2-এর পাওয়ারে 5 ইন্টু 5-এর পাওয়ারে 4 আছে। তো দেখো আমরা সরল করছি। তো আমরা প্রথমে কী করবো? 10কে ভেঙে লিখে দাও। 10কে 2 গুণিত 5 লেখা যাবে, 2 5 10, পাওয়ারে 3 আছে। এখন আমরা 2 গুণিত 5 করে দিলাম পাওয়ারে 4, আর নিচে যারা আছে ওদেরকে রেখে দাও। এবার দেখো এখানে এই যে পাওয়ারটা আছে এখানে, তো পাওয়ারটা তো দুজনের উপর আছে, তার পাওয়ারটা ভেঙে এর উপর পড়বে, এর উপর পড়বে। তাহলে যে 3 পাওয়ারটা 2-এর উপরে দেবো, তাহলে 2-এর পাওয়ারে 3 গুণিত 5-এর পাওয়ারও আমরা 3 করে দেবো। একইভাবে এখানে দেখো 2-এর পাওয়ারে 4 হয়ে যাবে আর 5-এর পাওয়ারে 4 হয়ে যাবে। আর নিচে দেখো 2-এর পাওয়ারে 5 ছিল আর 5-এর পাওয়ারে 4 ছিল। এখন দেখো যারা মিলে গেছে ওদের কেটে দাও। 5-এর পাওয়ারে 4, 5-এর পাওয়ারে 4, এটা দেখো মিলে গেছে, কেটে দাও। এবার দেখো 2-এর পাওয়ারে 5 আর এখানে 2-এর পাওয়ারে 4 আছে। তা দেখো এখানে কাটাকাটি তোমাদের যদি বুঝাই, তো 2-এর পাওয়ারে 4 কাটছি আর 2-এর পাওয়ারে 5 কাটছি। এবার দেখো এখানে বেশি ছিল একটা পাওয়ার, তাহলে একটা 2 কিন্তু থেকে যাবে। এখানে 4টা, এখানে 5টা, কাটাকাটি করা মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে যেখানে বেশি থাকবে সেখানে 2 বসাও, আর 5 থেকে 4 বিয়োগ করো, তাহলে 1। তাহলে এখানে 1 আছে পাওয়ার, এই যে 1 দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমাদের দেখো আবার এখানে লক্ষ্য করো, এই যে আছে 2 আর এখানে এই 2 মূল সংখ্যা, তাহলে এর সঙ্গে একে কাটাকাটি করতে পারবা। তো এখানে বেশি পাওয়ার আছে, যেখানে বেশি সেখানে 2 রেখে দাও, মূল সংখ্যা 2 আছে। আর 3 আছে পাওয়ারে আর 1, তা 3 থেকে 1 বাদ দাও, তো 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। তাহলে এটা কাটাকাটি করে 2-এর পাওয়ারে 2 পেয়ে যাবা। তাহলে আমাদের এখানে থাকলো কত? প্রথমে আছে আমাদের 2-এর পাওয়ারে 2 আছে, আর তারপরে আছে 5-এর পাওয়ারে 3, 5-এর পাওয়ারে 3, বাস এরা শুধু থেকে আছে, বাকি সব কেটে গেছে, এরা দুজন আছে। তো এদেরকে সলভ করে নাও। 2-এর স্কোয়ার মানে তোমরা ভাঙাতে পারবা 2 × 2, আর 5-এর কিউব, তাহলে এরকে ভাঙাতে পারবা 5 গুণিত 5 গুণিত 5। 5-এর কিউব মানে দেখো পাওয়ারে 3 আছে, তাহলে 5টা গুণ হবে কবার? 3 বার গুণ হবে। 2 দিয়ে গুণ করে 4 পেয়ে যাবে। 3টা 5-এ গুণ করবা, 5 5 25, 25 5 125, তাই এটা হয়ে যাবে 125। এবার 125 4-এ গুণ করবা, তোমরা 500 পেয়ে যাবা। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 500। এবার 3-এর অথবাটা দেখো, এখানেও মান নির্ণয় করতে বলেছে, সূচকের অঙ্ক আছে এটাও। তা দেখো তো আছে আমাদের 2-এর পাওয়ারে 3 গুণিত 3-এর পাওয়ারে 9 বাই 3-এর পাওয়ারে 6 গুণিত 6-এর পাওয়ারে 3 আছে। আচ্ছা দেখো এখানে এই যে পাওয়ার, এই যে মূল সংখ্যাটা মিলেছে 3 3, তাহলে তোমরা এভাবে কাটাকাটি করতে পারবা। এবার দেখো কেটে তো দিলা, এবার পাওয়ার বড় আছে এখানে 9, তাহলে এখানে 3 লিখে দাও। ঠিক আছে, 3 আছে বলে 3 লিখে দিবা। এবার পাওয়ারগুলো বিয়োগ করো, বড় থেকে ছোট বাদ দাও। 9 থেকে 6 বিয়োগ, তা 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3, তাহলে 3-এর পাওয়ারে 3 থেকে হবে, এটা কেটে এভাবে তোমরা কাটাকাটি করতে পারবা। আচ্ছা তাহলে উপরে আমাদের দেখো, উপরে 2-এর পাওয়ারে 3 আর 3-এর পাওয়ারে 3, আর নিচে কত থেকে গেল? নিচে দেখো এই যে 6 আছে না, তা 6কে তোমরা লিখে দেবা 2 গুণিত 3 লিখে দাও, ভেঙে দাও, আর পাওয়ারে আবার 3 ছিল। এখন দেখো উপরে আছে 2-এর পাওয়ারে 3, 3-এর পাওয়ারে 3, আর এখন দেখো এখানে এই যে পাওয়ারটা দুজনের উপর দিয়ে দেবো আমরা। 2-এর পাওয়ারে এটা চলে আসবে 3, আর 3-এর পাওয়ারে চলে আসবে কত? 3। এবার দেখো আমাদের এই যে এটা মিলে গেছে, 2-এর পাওয়ারে 3, 2-এর পাওয়ারে 3, এটাতে কেটে যাবে। এখানেও 3-এর পাওয়ারে 3, 3-এর পাওয়ারে 3, এটার সঙ্গে এটা মিলে গেছে, এটাও কেটে যাচ্ছে। সব কেটে গেলো মানে আমাদের থেকে গেলো 1। উপর নিচে যেভাবে কেটে যায় সব, তোমরা 1 দেবা, অনেকে 0 দিয়ে দেয়, 0 হবে না কিন্তু এখানে 1 হবে। তাহলে আমরা অ্যান্সারটা 1 পেয়ে গেলাম। 3-এর 2-এরটা দেখো কি বলছে, আমাদের এখানে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার যদি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমাদের আগে জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সূত্রটা আমি লিখে দিচ্ছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ বর্গ একক, আমরা বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম বর্গ একক। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য বলেছে আমাদের 4x + 1, এটা আমাদের দৈর্ঘ্য। আর প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ আছে 3x, ঠিক আছে। এত বর্গ, এককটা এখানে মিটার, তো বর্গ মিটার লিখে দেবো। এবার এটা গুণ করলে আমাদের অ্যান্সার। দেখো এটাকে একটু সাজিয়ে লিখি, 3xটা এখানে করলাম, 4xটা + 1টা এদিকে দিলাম, তাহলে বর্গ মিটার। এবার দেখো রাশি রাশি গুণ করো, এটা দিয়ে একে, তা 3 × 4 = 12, দেখো রাশি রাশি গুণ, দেখো 3 × 4 গুণ করে নেবা, 3 × 4 = 12, আর x এ গুণ, x এ গুণ করলে s², তাহলে 12s², সংখ্যায় সংখ্যা গুণ আর x এ গুণ, রাশি রাশি, তাহলে আমরা গুণ করে কত পেয়ে গেলাম 12s²। আর দেখো এবার এর সঙ্গে এটা তো প্লাস প্লাস আছে প্লাস, আর 3 × 1 = 3, আর এই এক্সটা বসে যাবে। দেখো গুণ করে আমরা এটা পেয়ে গেলাম, এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8s² বর্গ একক, আর দৈর্ঘ্য দেওয়া আছে 4x একক, আর প্রস্থ বের করতে বলেছে। তো দেখো আমরা প্রস্থ কী করে পাবো, তাহলে আমরা লিখব আয়তক্ষেত্রের প্রস্থ। দেখো আয়তক্ষেত্রের প্রস্থ পেতে গেলে তোমরা কি করবা, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, মানে এখানে লিখব ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো, প্রস্থ পেয়ে যাবো। এটা আয়তক্ষেত্রের সূত্র আছে, প্রস্থ পাওয়ার দৈর্ঘ্য পাওয়ার একইভাবে এখানে দৈর্ঘ্য হলে পরে এখানে প্রস্থ হয়ে যাবে, ঠিক আছে। দেখো ক্ষেত্রফল তো দেওয়া আছে, ক্ষেত্রফল আছে কত 8s², আর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 4x, এককটা আমাকে লিখে দেবো, আচ্ছা এখানে এককে বলেছে, তাহলে আমরা এককে বসিয়ে দিলাম। তো 4 × 2 = 8, আর x আর s² কাটার গেলে একটা x পেয়ে যাবা, তো আমাদের 2x বাঁচলো, তাহলে অ্যান্সারটা 2x একক। তাহলে এইভাবে আয়তক্ষেত্রের প্রস্থ তোমরা বের করে নিতে পারবা, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিবা, পেয়ে যাবা তোমরা প্রস্থ। বা দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে এই যে রাশিটা আছে -8s² + 8x + 1, এর সঙ্গে কত যোগ করলে এই রাশিটা পাওয়া যাবে, -14s² + 11x - 3, এটা পাওয়া যাবে। মানে বলছে এর সঙ্গে যে এটা রাশিটা আছে, এর সঙ্গে কত যোগ করলে, ঠিক আছে, কত যোগ করলে সমান সমান এই রাশিটা হবে। মানে দেখো আমি যে উদাহরণ দিয়ে দেখাই তোমাদের, যে 3-এর সঙ্গে তুমি কত যোগ করবা যে 5 পাবা, এরকম প্রশ্নটা বলা হলো, যে 3-এর সঙ্গে কত যোগ করবা যে 5 পাবা। তুমি তো এখানে বুঝতে পারছো যে এখানে 2 হবে, তাই না, যে 3-এর সঙ্গে যে 2 যোগ করি তাহলে 5 পেয়ে যাবো। এই 2 উত্তরটা আসবে কী করে, এই 2 উত্তরটা আমি তোমাদের বোঝাচ্ছি, 2টা পাবো কী করে। দেখো এটা থেকে যে 5 থেকে 3 বিয়োগ করে দাও, তো দেখো 2 পেয়ে যাচ্ছে না, এই যে উত্তরটা 2 চলে আসছে। তাহলে এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা অ্যান্সারটা পাবো। একইভাবে এই নিয়মটা, এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, তাই না, এই জন্য আমি নিয়মটা এখানে দেখালাম। তা বুঝতে পেরেছো, তো এটা থেকে বিয়োগ যদি দাও তখন আমরা এই অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখন দেখো অতএব আমরা এই যে আছে -14s² + 11x - 3, ঠিক আছে, এই যে ডান পক্ষটা, ডানটার দিক থেকে, মানে ডান সাইডটা থেকে এই যে বাঁ সাইডটা বাদ দিয়ে দেবা, তাহলে এটা মাইনাস এটা করে দেবা, 8s² -8s² + 8x + 1। ওকে, এটা যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবা, যেভাবে এই নিয়মটা হলো, ঠিক আছে, একইভাবে এই নিয়মটা করো। তাহলে চলো আমরা করি, এবার বন্ধনীগুলো উঠাবো, -14s² + 11x, বন্ধনী উঠিয়ে নাও, আর এই মাইনাসটা গুণ হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে এখানে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা দেখো 8s², মাইনাস প্লাস এটা -8x, আবার মাইনাস প্লাসে -1, মানে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায়। তাহলে এভাবে হয়ে গেলো। এবার যোগ বিয়োগ করে নাও, দেখো রাশি রাশি যোগ বিয়োগ, s² এখানে s², তো এর সঙ্গে তোমরা যোগ বিয়োগ করতে পারবা। দেখো রাশি রাশি যোগ বিয়োগ কীভাবে করবা, লক্ষ্য করো, আমাদের এখানে যোগ এখানে বিয়োগ আছে, তাহলে দুই রকম চিহ্ন, তা কাজ বিয়োগের করবা তোমরা, ঠিক আছে। আর চিহ্নটা বসাবো আবার কীভাবে, দুটো সংখ্যার মধ্যে কে বড় আছে, 8 আর 14, 14 বড়, তো যে বড় সংখ্যা তার চিহ্নটা বসাবা, 14 বড় বলে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। আর যোগ বিয়োগ চিহ্ন আছে দুই রকম চিহ্ন, তার জন্য বিয়োগ করবো, 14 থেকে 8 বাদ দাও, তো 14 থেকে 8 বাদ দিলে 6 থেকে যাবে, ঠিক আছে।
তাহলে এই দুটো আমরা যোগ বিয়োগ করে কত পেয়ে গেলাম -6x²। এবার দেখো এইটা আর এটা, এই যে এক্স এক্স মিলেছে, রাশিগুলো দেখবা এক্স এখানেও এক্স, তাহলে এর সঙ্গে এর যোগ বিয়োগ করতে পারবা। তো এটা যদি যোগ বিয়োগ করো তো দেখো বড় কথায় সংখ্যাটা আছে 11 বড়, তাহলে এই 11 চিহ্ন প্লাস, তো প্লাস চিহ্ন বসিয়ে দাও। আর যোগ বিয়োগ আছে দুরকম চিহ্ন, তাহলে বিয়োগ হবে কাজটা। তো 11 থেকে 8 বিয়োগ, তো 11 থেকে 8 বিয়োগ করলে কত পেয়ে যাবা 3, আর এক্সটা আবার বসিয়ে দেবা, ঠিক আছে। এইভাবে এটা যোগ বিয়োগ করে 3x পেয়ে গেলা প্লাস। এবার যে সংখ্যা আছে এই সংখ্যা দেখো, তাহলে দুটোই চিহ্নতে বিয়োগ আছে, চিহ্ন বিয়োগ বসিয়ে দাও। এবার এখানে লক্ষ্য করো একই রকম চিহ্ন আছে না, তাহলে একই রকম চিহ্ন থাকলে যোগের কাজ করবা, যে 3 আর 1 যোগ করে নেবা, 3 আর 1 যোগ করে কত হবে 4। তাহলে এইভাবে তোমরা রাশি রাশি যোগ বিয়োগ করতে পারবা। তো দেখো আমাদের সরলটা কিন্তু এটা পেয়ে গেলাম, তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যে বলা হয়েছিল এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো, তাহলে আমরা যে উত্তরটা লিখে দিই। দেখো -8x² প্লাস 8x প্লাস 1, ঠিক আছে। এই যে এর সঙ্গে কত যোগ করবো, এই যে এটা যোগ করবো -6x² প্লাস 3x মাইনাস 4। এই যে এটা যদি আমরা যোগ করি, এর সঙ্গে এত যোগ করলে আমরা এটা পাবো, কত পাবো আমরা, এই যে -14x² প্লাস 11x মাইনাস 3 পাবো। বাস, এটা আমাদের অ্যান্সার। দেখো 5 অঙ্কটা আমাদের সরল করতে বলেছে। তো দেখো এই যে রাশিটা আছে সরল করতে হবে। আমাদের আছে 2x - 6x × 5 - 8x - 3y। তাহলে আমাদের প্রথমে তো এখানে এই যে -6x দিয়ে এটাকে গুণ করে নিতে হবে, যেহেতু বন্ধনীর মধ্যে আছে। তাহলে এখানে 2x থেকে গেল, এবার -6x দিয়ে চলো গুণ করছি। তো দেখো মাইনাস হবে, এই যে মাইনাস প্লাস আছে এখানে, এর সঙ্গে গুণ করছি, এর চিহ্ন লক্ষ্য করবা, এর চিহ্নটা বাঁ দিকে দেখতে হয়, মাইনাসটা এর চিহ্ন আর এই মাইনাসটা এর চিহ্ন সবসময় তার বাঁ দিকে থাকে, তাই না। আচ্ছা, তাহলে এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস দিলাম চিহ্ন, আর 6 × 5 = 30x, আর মাইনাস মাইনাসে প্লাস, আর 8 × 6 = 48x, আবার মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, আর 6 × 3 = 18। আচ্ছা, এখানে দেখো আমরা এই x গুণ করে x² হবে, ঠিক আছে, x দিয়ে দিয়েছিলাম, কারণ 6 × 8 = 48, আর x গুণ করে x², x হবে না x² হবে এটা। এবার চলে এসে এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর 6 × 3 = 18, আর x আর y আছে, তাহলে এখানে কত হবে xy হবে। আমরা গুণ করে নিয়েছি, এবার যোগ বিয়োগ করে নাও। দেখো 48x² আগে লিখে দিলাম, 48x² আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে, সমান। এবার দেখো এই যে এখানে x দেখতে পাচ্ছি, এর সঙ্গে যোগ বিয়োগ করতে পারবা। দেখো 30 বড়, তাহলে বিয়োগ চিহ্ন বসিয়ে দাও, যে বড় তার চিহ্ন বসে যাবে, 30-এর চিহ্ন বিয়োগ আছে, 2x-এর চিহ্ন প্লাস আছে। আচ্ছা, এবার এখানে যোগ এখানে বিয়োগ, তাহলে কাজটা তোমাদের বিয়োগ করতে হবে। 30 থেকে 2 বিয়োগ করে দাও, কত পাবা 28 পেয়ে যাবা, আর এখানে এক্সটা আবার বসিয়ে দেবা। তাহলে এভাবে কিন্তু রাশি রাশি যোগ বিয়োগ করতে হয়। আর এখানে এটা তো আমরা নিয়ে নিয়েছি প্রথমেই, কারণ পাওয়ারটা বড় ছিল তো, তার জন্য এটা প্রথমে রাখলাম, তারপরে এক্স রাখলাম, তারপরে এটাকে রেখে দেবো। আচ্ছা, এটা তো একাই আছে, তাহলে প্লাস 18xy বসিয়ে দাও। তাহলে এই যে এটা সরল করতে বলেছিল, আমাদের সরলতম মানটা এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো 4-এর 1 নাম্বারটা আমাদের এখানে আছে, এগুলো আমাদের সম্পাদ্য টাইপের অঙ্ক। আমাদের জ্যামিতিক সাহায্যে আমাদের দেখো কোণ অঙ্কন করতে বলেছে, চাঁদার সাহায্য ছাড়া। 4-1 বলেছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। তো দেখো 75 ডিগ্রি কোণ তোমাদের এটা খাতায় করতে হবে, তো আমি একটু বোর্ডে তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে তোমরা করবা। তোমাদের কাছে নাও হাতে স্কেল, পেন্সিল, কম্পাস, এগুলো নিয়ে নাও। এগুলো নিয়ে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা, আমার সঙ্গে সঙ্গে করো, তোমরা করতে পারবা। প্রথমে কি করবা, প্রথমে তোমরা স্কেলের সাহায্যে এভাবে একটা রেখাংশ টেনে নাও, ঠিক আছে, রেখাংশটা টেনে নাও। তারপরে তোমরা যে পেন্সিল যে কম্পাসটা আছে, রুল কম্পাস যেটাকে বলা হয়, সেই কম্পাসটা নিয়ে এভাবে করে বসিয়ে যে কোনো মাপ নিয়ে এভাবে করে তোমরা কেটে দেবা। এইভাবে একটা মাপ নিয়ে এভাবে করে ঘুরিয়ে দাও পেন্সিল কম্পাসের সাহায্যে, ঠিক আছে। ঘুরিয়ে দেওয়ার পর তারপরে তোমরা দেখো 90 ডিগ্রি কোণটা আগে তৈরি করার চেষ্টা করবো। তাহলে যে মাপটা নিয়েছো, ঠিক আছে, সেই মাপটা নিয়েই একই মাপ নিয়ে তোমরা এভাবে করে কাটবা, ঠিক আছে। এখানে কাটো, এখানে কাটো, এই জায়গায় কাটো, একই মাপ নিয়ে, ঠিক আছে, এই 2 জায়গায় কাটো। কাটার পর এবার এই মাপটা নিয়ে এদিকে একটা বৃত্তচাপ করে দেবা, ঠিক আছে। একই মাপটা রাখবা, যে মাপটা নিয়ে কেটেছিলা সেই মাপটা নিয়ে কাটছো, কিন্তু এখানে কাটছো, আবার এখানে বসে এখানে কাটলা, এখানে বসে এদিকে বৃত্তচাপ, আর এখানে বসে এই বৃত্তচাপটাকে আমরা কেটে দিলাম, ঠিক আছে। এভাবে তোমরা করবা, ঠিক আছে, পেন্সিল কম্পাসের সাহায্যে করবা। আর এই যে বিন্দুটা পেলা, এখানে তোমরা স্কেল বসাবা,
স্কেল বসিয়ে পুরো যোগ করবে না, যোগ করলে এটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তোমরা শুধু কী করবে, এখানে একটা দাগ দিয়ে দাও, ঠিক আছে? 90 ডিগ্রি টেনে নিলেও ভুল হবে না, তা 90 ডিগ্রিটা টানা দরকার নাই, স্কেলটা বসিয়ে শুধু এখানে একটা দাগ দিয়ে দাও। তা এই বিন্দুটা দরকার আমাদের, এটা হচ্ছে 90 ডিগ্রির দাগ। এবার দেখো আমাদের বলেছে 75 ডিগ্রি, দেখো 75 ডিগ্রি কী করে পাবা? এখন তোমাদের করতে হবে কি, ওই মাপটাই রাখো যে মাপটা ছিল কিন্তু, ঠিক আছে? ওই মাপটা এই যে কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নেবা। মাপটা নেওয়ার পর একবার এখানে বসিয়ে একটা বৃত্তচাপ তৈরি করে নাও, ঠিক আছে? এখানে এই যে এখানে বসিয়ে বৃত্তচাপটা তৈরি করে নাও, আর এইদিকে বসিয়ে ওই বৃত্তচাপটাকে এভাবে কেটে দাও, ঠিক আছে? ওই মাপটাই রাখবা, যে মাপটা এখানে ছিল মাপটা নিয়ে। এবার এই যে বিন্দু পেলা, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও, ঠিক আছে? দেখো এইভাবে আমি যোগ করে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছে, দেখো এই যে তোমরা কোণটা পেয়ে গেলা, এই কোণটা কিন্তু আমাদের 75 ডিগ্রি। এইভাবে তোমরা অঙ্কন করে নাও, ঠিক আছে? আমি যেভাবে দেখালাম, ঠিক আছে? তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখো, বুঝতে পারবা। আমি যেভাবে দেখালাম একবার ছাড়া দুবারে ভিডিওটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। এইভাবে তোমরা 75 ডিগ্রি কোণটা, ঠিক আছে, স্কেল কম্পাসের সাহায্যে, রুল কম্পাসের সাহায্যে তোমরা কিন্তু এঁকে নিতে পারবা, চাঁদার সাহায্য ছাড়া। চাঁদা দিতে সহজে আঁকা যাবে, চাঁদার সাহায্য ছাড়া বলেছে, তা তোমরা এইভাবে এঁকে নাও। এবার 4-এর 2 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিলের কম্পাসের সাহায্যে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণটা আঁকতে বলেছে, এবং 90 ডিগ্রি কোণটা আঁকে তাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তা 90 ডিগ্রি কোণ আমরা দেখালাম, চলো আবার তোমাদের দেখাচ্ছি নিয়মটা দেখো। তো প্রথমে তোমরা এইভাবে একটা, ঠিক আছে, পেন্সিল এবং স্কেল নিয়ে একটা এইভাবে সরলরেখাংশ টেনে নিচ্ছ, আর এবার তোমরা রুল কম্পাসটা নিচ্ছ, যেটাকে পেন্সিল কম্পাস বলা হয়, তাই না? এখানে বলেছে পেন্সিল কম্পাস, সেই যন্ত্রটা নিয়ে এভাবে নিয়ে তোমরা যেভাবে কাটলাম আগে, একটা যে কোনো মাপটা নিয়ে এভাবে করে একটা এভাবে বৃত্তচাপ করে দাও, বড় করে দিলা। এবার এই মাপটাই রাখলা, এই মাপটা নিয়ে কি করবা, তোমরা এখানে বসিয়ে একটা এভাবে কাটো, ঠিক আছে? যে মাপটা আছে সেই মাপটা কাটবা, আবার এখানে বসে এদিকে কেটে দাও, ঠিক আছে? যে মাপটা নিয়েছিল সেই মাপটা নিয়ে এদিকে কাটো, এদিকে কাটো। কাটার পর আবার এখানে বসাও, এখানে বসিয়ে একটা বৃত্তচাপ এভাবে তৈরি করো, আবার এখানে বসিয়ে ওই মাপটাই রাখবো, মাপটা কিন্তু নড়াচড়া করবে না। ওই মাপটা নিয়ে এই বৃত্তচাপটাকে কেটে দাও। তারপর এই বিন্দু তোমরা যোগ করে নাও, এভাবে করে যদি যোগ করে নাও, এই যে তোমরা পেয়ে যাবে কত, এটা 90 ডিগ্রি পেয়ে যাবে। সোজা করে স্কেলের সাহায্যে যোগ করবা, আমি এভাবে শুধু দেখাই দিচ্ছি, তাই না? এখানে তো আমাদের পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে করা যাবে না বোর্ডে, তা আমি তোমাদের নিয়মটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে তোমরা আমার মতো করে করো, তোমরা পেয়ে যাবা। তাহলে এই কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? একটা আমাদের নিয়ম হয়ে গেল। এবার এই কোণটাকে কী করতে বলেছে, সমদ্বিখণ্ডিত করতে বলেছে। 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত, সমান দুভাগে ভাগ। তো সমদ্বিখণ্ডিত কীভাবে করবা দেখো, আমি দেখাই দিচ্ছি তোমাদের। আবার দেখো ওই মাপটা রাখো পেন্সিল কম্পাসের, ঠিক আছে? পেন্সিল কম্পাসের যে মাপটা রাখো, মাপটা নিয়ে এখানে এই যে এখানে বসাবা, ঠিক আছে? বসিয়ে তোমরা এইদিকে একটা বৃত্তচাপ এভাবে তৈরি করে নাও। তারপর এখানে বসাও, বসিয়ে ওই মাপটাই নিয়ে তোমরা এই বৃত্তচাপটাকে যে কেটে দাও, কেটে নিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবা। তাহলে এইভাবে করে এভাবে যোগ করে দেবা। তো এই যে তোমরা পেয়ে গেলা 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক হয়ে গেল, মানে এইদিকে তোমাদের হয়ে গেল 45 ডিগ্রি, আর এই সাইডটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। তাহলে এইভাবে 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডিত তোমরা তৈরি করতে পারবো। তা আমি যেভাবে দেখালাম সেভাবে করো, তোমরা এভাবে করতে পারবো অঙ্কটা। এবার 4-এর 3 নম্বরটা দেখো, স্কেল কম্পাসের সাহায্যে আমাদের এই যে দেখো 15 ডিগ্রি কোণটা আমাদের আঁকতে বলেছে। তাহলে আবার আমরা কী করবো, একই নিয়মে একটা তোমরা স্কেল এবং পেন্সিল নিয়ে একটা সরলরেখাংশ এভাবে টেনে নাও। তারপর তোমরা যে কোনো একটা মাপ নিয়ে দেখো, একইভাবে ওই মাপটা একটা যে কোনো মাপ নিয়ে তোমরা এভাবে করে একটা বৃত্তচাপ বড় করে তৈরি করে নাও, ঠিক আছে? তারপর তোমরা যে মাপটা নিয়েছো ওই মাপটা নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে দাও। তো এই যে কাটলো না, এটা কিন্তু আমাদের যে যোগ্য হয়, এটা 60 ডিগ্রি পাবো। কিন্তু আমাদের এখানে কী করব, প্রথমে আমরা 30 ডিগ্রি তৈরি করব। তো চলো 30 ডিগ্রি তৈরি করার জন্য আমরা কী করব, এখানে ওই মাপটাই রাখো, যে মাপটা এখানে নিয়ে কাটলা, মাপটা রেখে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ তৈরি করে দাও। তারপর এদিকে বসিয়ে ওই বৃত্তচাপটা কেটে দাও, তাই না? একবার এইদিকে বসাবো, একবার এইদিকে বসাবো, দুদিকে দুটো বৃত্তচাপ কাটবে আর ছেদ করবে, আর এইভাবে তোমরা যোগ করে দাও। তাহলে এই কোণটা কিন্তু আমাদের 30 ডিগ্রি হবে এটা। এবার আমাদের দেখো 30 ডিগ্রি আমাদের প্রয়োজন নাই, আমাদের 15 ডিগ্রি প্রয়োজন। তাহলে এবার 15 ডিগ্রিটা পাওয়ার জন্য আমরা এখানে আর এখানে এর মধ্যে আমরা তৈরি করবো, দেখো 15 ডিগ্রি পেয়ে যাবো। তা তোমরা কী করো, ওই মাপটাই নেবা, মাপটা নিয়ে তোমরা এইদিকে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আগে এইদিকে বসিয়ে দাও, এখানে বসিয়ে একটা বৃত্তচাপ এভাবে তৈরি করে নাও এভাবে, আর এখানে বসে বৃত্তচাপটা এভাবে কেটে নাও। তা যেখানে এই যে কাটলো, ছেদ করলো, এইভাবে যোগ করে নাও, এই যে যোগ করে নাও। তাহলে এই যে পেলা এই যে কোণটা, তাই না? এই কোণটা হবে আমাদের কত, 15 ডিগ্রি। বড় কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 15 ডিগ্রি। তাহলে আমাদের এইভাবে 15 ডিগ্রি কোণটা দেখাতে হবে। তো আমি যেভাবে দেখালাম সেভাবে করো, তোমরা কিন্তু করতে পারবা, কোনো অসুবিধা নেই।
আর যদিও তোমাদের যদি অসুবিধা হয় যে এইভাবে আমি করাচ্ছি, তোমরা একটু কম বুঝতে পারছো, যে খাতায় স্কেল পেন্সিল কম্পাসগুলো নিয়ে যদি দেখাতে বলো তা তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? কমেন্ট করে জানাবা যে না আমাদের এইভাবে একটু অসুবিধা হচ্ছে, যদি খাতায় দেখানো যায় তা বেশি সুবিধা হবে। তো কমেন্টে জানাও যদি তোমাদের অসুবিধা হয়, তা আমি খাতাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আজকের পাঠে কিন্তু আমরা সম্পূর্ণ অঙ্কগুলো করে দিয়েছি, যে স্কুল 1, ঠিক আছে, পেজ নম্বর 117 পাতার যে স্কুলটা ছিল কমপ্লিট সম্পূর্ণ করা হয়ে গেছে। তোমরা যদি মন দিয়ে ক্লাসগুলো দেখো, পরের ক্লাসটা তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে, যে পরে যে স্কুলটা আছে 2 নম্বর স্কুলটা তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমরা শুধু ভালো করে ক্লাসগুলো দেখতে হবে এবং ভিডিওগুলোতে তোমাদের লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ক্লাসগুলো মন দিয়ে দেখতে থাকো।